আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আজকে আমরা শিখব মেমব্রেন পটেনশিয়াল এন্ড অ্যাকশন পটেনশিয়াল, যেটা ফিজিওলজির বলতে গেলে ওয়ান অফ দ্য বেসিক কনসেপ্ট। এটা না জানলে ফিজিওলজি খুব কঠিন। তো আমরা যদি শিখি তাহলে প্রথমেই হচ্ছে এটাকে বোঝার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, যেমন হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল জিনিসটা কি। মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে আমরা বোঝাই যে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, এটাকে বলা হচ্ছে যে মেমব্রেন পটেনশিয়াল। আচ্ছা, আরেকটা টার্ম ডিফিউশন পটেনশিয়াল। আচ্ছা, ডিফিউশন পটেনশিয়াল জিনিসটা কি? ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য সেল মেমব্রেন ডিউ টু আয়নিক কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কিচ্ছু বুঝি নেই। আচ্ছা, একটু বিষয়টাতে আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের ইন্টারের হোল থিওরির কথা নিশ্চয়ই মনে আছে, যে হচ্ছে আমরা এরকম একটা পড়ছিলাম যে ধরো, আচ্ছা, এরকম একটা পড়ছিলাম যে হচ্ছে ধরো এখান থেকে যখন কোনো একটা কিছু মুভমেন্ট হয়, আয়নের মুভমেন্ট হয়, তখন ভিতরে ইলেকট্রিক্যাল হোলের সৃষ্টি হয়, তাই না? আচ্ছা, তো সেরকমভাবে যখন হচ্ছে ধরো একটা সেল, হ্যাঁ, এই সেলের ভিতরে পজিটিভ আয়ন আছে, নেগেটিভ আয়ন আছে। আচ্ছা, তো এই সেলের ভিতর থেকে যদি পজিটিভ আয়ন চলে যায় তাহলে সেলের ভিতরে পজিটিভ আয়ন কমে যায়, তার মানে সেলের ভিতরে নেগেটিভিটি তৈরি হয়, তাই তো? আচ্ছা, আর সেলের ভিতরে যদি পজিটিভ আয়ন ঢুকে তাহলে কি হবে? পজিটিভ আয়ন ঢুকলে সেলের ভিতরে পজিটিভিটি বেড়ে যায়, মানে মেমব্রেনের কাছাকাছি পজিটিভিটি বেড়ে যায়, আর বাইরে কি নেগেটিভিটি তৈরি হয়। জিনিসটা তো এরকমই ছিল। তো হচ্ছে তোমার মনে করো যে, আচ্ছা, তো আমরা কি জানি? আমরা জানি যে হচ্ছে আমাদের সেলের ভিতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কত? সোডিয়ামের ভিতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের 14 মিলি ইকুইভ্যালেন্ট, তাই তো? আর সেলের বাইরে কত? 142 142 মিলি ইকুইভ্যালেন্ট। ওকে, তো এখন ধরো, এখন হচ্ছে এই যে সেলটা, এই সেলটা ভিতরে হচ্ছে পটাশিয়াম যেহেতু বাইরে বেশি, সোডিয়াম যেহেতু বাইরে বেশি, তাহলে সোডিয়াম কি করবে? সোডিয়াম ভেতরের দিকে ঢোকার চেষ্টা করবে। সোডিয়াম ভেতরের দিকে ঢোকার চেষ্টা করবে। আচ্ছা, যদি ভেতরে সোডিয়াম ঢুকে, ভেতরে যদি সোডিয়াম ঢুকে, আচ্ছা, সোডিয়াম ঢুকবে কোন দিক দিয়ে এটাও জানা উচিত। সোডিয়াম ঢুকবে হচ্ছে আমার লিকি চ্যানেল দিয়ে। তো তোমার যদি ভেতরে সোডিয়াম ঢুকে তাহলে বাইরে নেগেটিভিটি তৈরি হচ্ছে, মানে পজিটিভিটি কমে যাচ্ছে। ভেতরে পজিটিভিটি তৈরি হচ্ছে, মানে পজিটিভিটি বেড়ে যাচ্ছে। তো এই যে দেখো, একটা একটা ইলেকট্রিক্যাল ডিফারেন্স তৈরি হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা কতক্ষণ চলবে? যখন হচ্ছে তোমার অলমোস্ট ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়ামের কাছাকাছি আসার আগে তখন দেখা যাবে যে আর মুভমেন্ট হচ্ছে না। ঠিক আছে? বাইরে থেকে ভেতরে আর সোডিয়াম প্রবেশ করছে না। হুম? তো আমরা হচ্ছে ওটাকে বলতেছি কি ডিফিউশন পটেনশিয়াল। আবার ধরো ফর এক্সাম্পল পটাশিয়াম। পটাশিয়াম আমরা সেলের ভিতরে কত শিখছি? পটাশিয়াম আমরা সেলের ভিতরে বেশি 140। পটাশিয়াম আমরা সেলের ভিতরে শিখছি হচ্ছে 140, 1 140 মিলি ইকুইভ্যালেন্ট। আর হচ্ছে বাইরে কত পড়ছি? বাইরে পড়ছে হচ্ছে আমার 4 মিলি ইকুইভ্যালেন্ট। এগুলো আমরা ইয়াতে শিখার কথা, এই ফার্স্ট ফিজিওলজি ফার্স্ট লেকচার ইন্টারনাল এনভায়রনমেন্টে। আচ্ছা, যাই হোক, আমরা ওইটা তো শিখছি। আচ্ছা, এখন এই পটাশিয়াম তখন কি করবে? পটাশিয়াম ভেতর থেকে বাইরে চলে যাবে লিকি চ্যানেল দিয়ে, থ্রো লিকি চ্যানেল অবশ্যই। তো লিকি চ্যানেল দিয়ে যদি পটাশিয়াম মানে পজিটিভ যদি বাইরে চলে যায় তাহলে ভেতরে পজিটিভ কমে যাচ্ছে, মানে নেগেটিভিটি তৈরি হচ্ছে, বাইরে পজিটিভ বেড়ে যাচ্ছে। হুম? এই বিষয়গুলো আমরা বুঝতে পারি। তো এরকম একটা এখানে মাঝখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে। ওকে, এবার ফার্স্টের টপিক হচ্ছে আমাদের নার্স পটেনশিয়াল। যদি দেখি নার্স পটেনশিয়াল জিনিসটা কি লিখছে, যে দ্য ডিফিউশন পটেনশিয়াল across the membrane that exactly opposes the net diffusion of a particular ion through the membrane is called nurse potential। আচ্ছা, বিষয়টা একটু বুঝি। আচ্ছা, তো আমরা দেখি যে এমন একটা সেল দুনিয়ার, হ্যাঁ, যে হচ্ছে তোমার শুধুমাত্র সোডিয়ামের জন্য পারমেবল। আচ্ছা, তো সোডিয়ামের জন্য যদি পারমেবল হয়, তোমার সোডিয়াম বাইরে কত ছিল? সোডিয়াম বাইরে ছিল বেশি, ভেতরে ছিল কম। আরে কত ছিল ভোল্টেজ ভোল্টেজ ওগুলা তোমরা জানো। এখন আমরা যা শুধু বাইরে বেশি ছিল, তার বেশি থেকে ভেতরে সোডিয়াম লিকি চ্যানেল দিয়ে এখন সোডিয়ামগুলো ভেতরে ঢোকার চেষ্টা করবে, সোডিয়াম ভেতরে ঢুকবে। আচ্ছা, এখন একটা সময় যখন ইকুইলিব্রিয়ামে আসার পরে যদি হচ্ছে আমি এই যে ইলেকট্রোড ঢুকাইয়া যদি হচ্ছে আমি মেজার করি তাহলে আমি পাবো হচ্ছে +61, +61 মিলি ভোল্ট। এটাকে আমরা মিলি ভোল্টে কেন বলতেছি আমরা শিখবো আস্তে আস্তে। ওই যে ক্যালকুলেশন আছে একটা, ওটা শিখবো। তারপরে আরেকটা সেল যে হচ্ছে শুধু পটাশিয়ামের জন্য পারমিয়েবল,
শুধু পটাশিয়াম। তো পটাশিয়াম লিকি চ্যানেল দিয়ে এখন কি করবে? পটাশিয়াম লিকি চ্যানেল দিয়ে বাইরে যাবে লিকি চ্যানেল দিয়ে। তো পটাশিয়াম বাইরে গেলে তোমার হলো ভিতরে নেগেটিভিটি তৈরি হবে। আচ্ছা, তো দেখা যাবে যে এই যে প্লাস বা মাইনাস, এই প্লাসটা কেন বলতেছি? কারণ ইনসাইড দ্য সেল ইজ পজিটিভলি চার্জড, কারণ পজিটিভ সেলের ভিতরে এখন বেশি সোডিয়াম ভেতরে ঢুকছে। আচ্ছা, এখন একটা সেল যে হচ্ছে পটাশিয়ামের জন্য পারমিবল, পটাশিয়াম যদি বাইরে চলে যায় তাহলে সেলের ভিতরে নেগেটিভিটি তৈরি হবে। তো আমি যদি ওই সেই ইকুইলিব্রিয়ামে আসার পরে যদি এভাবে মেজার করে দেখি, আচ্ছা যাই হোক, ওভাবে যদি দেখি তাহলে পাবো হচ্ছে -94 মিলি ভোল্ট। ওকে, আচ্ছা, তো এখন আমরা ক্যালকুলেশনটা একটু দেখে আসি। নার্স পটেনশিয়াল হিসাব করার জন্য একটা সমীকরণ আছে, +61 বা +-61 ইন্টু লগ কনসেন্ট্রেশন ইনসাইড ডিভাইডেড বাই আউটসাইড। ঠিক আছে, আমরা এইভাবে যে কোনো আয়ন ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, যদি আমরা পটাশিয়ামের জন্য চিন্তা করি, দেখো তাহলে হচ্ছে 61 ইন্টু লগ 140/4 যদি ডিভাইড করতে 35, তাহলে হচ্ছে লগ 35 হচ্ছে 1.54। তো যদি 61 ইন্টু 1.54 কি 94 মিলি ভোল্ট। ঠিক আছে, তাহলে পটাশিয়াম এই যে মাইনাস, আচ্ছা এই মাইনাস চিহ্নটার মানে কি? ইনসাইড দ্য সেল ইজ নেগেটিভলি চার্জড, এই কথাটা বুঝতে হবে। প্লাস মাইনাস কিন্তু এখানে কোনো ইস্যু না, প্লাস মাইনাস এখানে কোনো ইস্যু না। প্লাস মাইনাস হচ্ছে তোমার মানে ইনসাইড দ্য সেল কী ধরনের চার্জিত সেটা দিয়ে বোঝায়। তো মাইনাস কেন দিছি আমি? ইনসাইড দ্য সেল নেগেটিভলি চার্জ। আচ্ছা, তারপরে যে সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে এবারটা তোমরাই পারার কথা। 61 ইন্টু লগ 14 ডিভাইডেড বাই 142 কীভাবে হয়েছে? সোডিয়ামের ইনসাইড ভিতরে কত? 14, আউটসাইড হচ্ছে 142। তাহলে হচ্ছে চিন্তা করলে দেখবো যে লাস্টে হিসাব করে 61 মিলিভোল্ট। এটা কত? এটা কী হবে, প্লাস না মাইনাস? এটা প্লাস হবে। তাহলে কারণ কি? কারণ ইনসাইড দ্য সেল ইজ পজিটিভলি চার্জড। মোটামুটি মনে হয় এই বিষয়টা আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, নার্স পটেনশিয়াল এই জিনিসটা দিয়ে হচ্ছে আমরা একটা সিঙ্গেল আয়নের ক্ষেত্রে আমরা মেজার করতে পারি ভোল্টেজ কত। আচ্ছা, আরেকটা আছে যদি মাল্টিপল আয়ন হয় তাহলে হচ্ছে আমরা মাল্টিপল আয়নের জন্য হচ্ছে আমরা গোল্ডম্যান ইকুয়েশন ব্যবহার করি। এই গোল্ডম্যান ইকুয়েশনে আসলে এত ডিটেলে আমাদের জানার প্রয়োজন পড়ে না। এই যে সেই ইকুয়েশন যার ইচ্ছা দেখে নেবে। গোল্ডম্যান ইকুয়েশনের জন্য শুধুমাত্র আমার ফ্যাক্টরগুলো জানলেই হয়, যে গোল্ডম্যান ইকুয়েশন অ্যাপ্লিকেবল ফর মাল্টিপল আয়ন। আর তিনটা ফ্যাক্টর এখানে কাজ করে, যেমন পোলারিটি অফ দ্য ইচ আয়ন, পারমিয়াবিলিটি অফ ইচ আয়ন, আর কনসেন্ট্রেশন অফ আয়ন আউটসাইড অ্যান্ড ইনসাইড দ্য মেমব্রেন। এটুকু পর্যন্ত জানলে আমাদের মোটামুটি হয়ে যায় গোল্ডম্যান ইকুয়েশন। আচ্ছা, তো তারপরে আসতেছি এবার মেইন জায়গায়। ওকে, অ্যাকশন পটেনশিয়াল শিখতেছি। আচ্ছা, এই হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালের মোটামুটি একটা গ্রাফ আর কি। হ্যাঁ, আচ্ছা, টাইমের প্রেজেন্সে যদি আমরা ভোল্টেজ এটাকে হচ্ছে ডিনোট করি, হ্যাঁ, তাহলে আমরা এরকম একটা গ্রাফ পাই। আচ্ছা, অ্যাকশন পটেনশিয়ালের স্টেজ কয়টা? অ্যাকশন পটেনশিয়ালের স্টেজ হচ্ছে মেনলি তিনটা: রেস্টিং স্টেজ, ডিপোলারাইজেশন স্টেজ, আর একটা হচ্ছে কি রিপোলারাইজেশন স্টেজ। আচ্ছা, এখন বুঝি রেস্টিং স্টেজ এটার ব্যাপারটা কি। আমরা পরবর্তীতে এই গ্রাফ সব বুঝে যাবো ইনশাল্লাহ, যদি সব একটু জাস্ট আমার একটু সময় দিতে হবে। আচ্ছা, রেস্টিং স্টেজে আমরা যদি খেয়াল করি, রেস্টিং স্টেজ এটা হচ্ছে লার্জ নার্ভ ফাইবার। হ্যাঁ, লার্জ নার্ভ ফাইবারে, হাতের লেখা তো খুবই বাজে। লার্জ নার্ভ ফাইবারে হচ্ছে রেস্টিং স্টেজে আমরা পাই হচ্ছে -90 মিলি ভোল্ট। ওকে, আচ্ছা, এই -90টা কীভাবে আসে আমরা একটু শিখি। ওকে, এই দেখো, এই ইউজিবি করে একটা আঁকছি আর কি। যদি আমরা চিন্তা করে দেখি, ওকে, এটা একটা সেল। হ্যাঁ, এটা একটা সেল। এই সেলের মধ্যে আমরা এইগুলো চ্যানেলগুলো দেখতেছি, চ্যানেলগুলো এগুলো হচ্ছে লিকি চ্যানেল। আচ্ছা, এগুলো হচ্ছে সোডিয়াম লিকি চ্যানেল, এগুলো হচ্ছে তোমার পটাশিয়াম লিকি চ্যানেল। আচ্ছা, তো এই সোডিয়াম লিকি চ্যানেল দিয়া কি হবে? এই অ্যারো তো দিছি ভুল। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। সোডিয়াম লিকি চ্যানেল দিয়ে সোডিয়াম বাইরে থেকে ভিতরে ঢুকবে, আর পটাশিয়াম হচ্ছে বাইরে যাবে, তাই না? পটাশিয়াম দিয়ে হচ্ছে তোমার এটা বাইরে যাবে, পটাশিয়াম লিকি চ্যানেল দিয়ে বাইরে যাবে, কারণ পটাশিয়াম ভিতরে বেশি, তাহলে বাইরে যাবে। আচ্ছা, সোডিয়াম যদি ভেতরে ঢুকে তাহলে পজিটিভিটি ভিতরে বাড়বে। পটাশিয়াম যদি বাইরে যায় লিকি চ্যানেল দিয়ে, তাহলে হচ্ছে ভিতরে পজিটিভিটি কমবে বা নেগেটিভিটি তৈরি হবে।
ঠিক আছে, পজিটিভিটি কমবে বা নেগেটিভিটি তৈরি হবে। আমরা একটু আগে নাটস পটেনশিয়াল শিখছি, সোডিয়ামের নাটস পটেনশিয়াল আমরা পাইছিলাম +61, পটাশিয়ামের পাইছিলাম -94 একটা সেলের জন্য। কারণ সেল তো একটা আয়নের জন্য পারমেবল না, মাল্টিপল আয়নের জন্য পারমেবল, তাই তো? তো সেক্ষেত্রে যদি হচ্ছে আলটিমেটলি এই দুইটা মিলে আমরা -86 মিলিভোল্ট, ওর বাবা এটা কেমনে হইলো? -86 মিলিভোল্ট হইলো কারণ হচ্ছে একটা সেলে সোডিয়ামের চাইতে পটাশিয়ামের জন্য 100 টাইমস পারমেবল, গাইডলাইনে যেটা লেখা আছে 100 টাইমস পারমেবল। তো এটার জন্যে পটাশিয়াম বেশি বেশি পরিমাণে বাইরে চলে যাবে, সোডিয়াম মোটামুটি এন্টার করবে। আর দুইটাতে তো সোডিয়ামও তো ঢুকবে কিন্তু কম। তো সেই দুইটা চিন্তা করে একসাথে যদি আমরা হিসাব করতে দেখবো যে আমরা যদি হচ্ছে মেজার করি ওই ইলেকট্রোড ইয়ে করে যদি মেজার করি তাহলে হচ্ছে মোটামুটি আমরা -86 মিলিভোল্ট পাবো। আর এই সেল মেমব্রেনে আরেকটা আছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটিপিএস পাম্প। আমরা মোটামুটি হচ্ছে ট্রান্সপোর্টের মেমব্রেন ট্রান্সপোর্টে শিখে আসছি, সমস্যা নেই, আজকে আবার একটু শিখবো। এটা -4 মিলিভোল্ট কীভাবে হয়। আচ্ছা আমরা একটু সহজভাবে শিখি। হ্যাঁ, যে দেখো এটা হচ্ছে আউটসাইড দ্য সেল, এটা হচ্ছে ইনসাইড দ্য সেল। আচ্ছা আউটসাইড এটার এমন একটা ট্রান্সপোর্টার চিন্তা করি যে হচ্ছে তোমার বাইরে দুইটা পকেট আছে, ভেতরে তিনটা পকেটের মতো আছে আর কি। তো তিনটা পকেটে তিনটা সোডিয়াম ধরছে, বাইরের দুইটা পকেটে দুইটা পটাশিয়াম ধরছে। আমরা ট্রান্সপোর্টার কথা বলতেছি, মেমব্রেন ট্রান্সপোর্ট, ওখানে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প যেটা ছিল সেটার কথা বলতেছি কিন্তু। আচ্ছা ভেতরে আরেকটা হাত আছে যেটাতে হচ্ছে এটিপি বাইন্ড করে। তো এটিপি কি? এটিপি তো শক্তি। তো এটিপি ভেঙে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট যদি হয় তাহলে শক্তি তৈরি হয় না? এই শক্তি কাজে লাগাইয়া এই জিনিসটা হচ্ছে তোমার ঘুরে যায়, এইভাবে ঘুরে যায়। কথা বুঝছো? জিনিসটা এইভাবে ঘুরে যায়। আচ্ছা যদি ঘুরে তাহলে হচ্ছে তোমার দেখা যাবে যে তখন তখন এই যে তিনটা সোডিয়াম এইভাবে ঘুরে, তিনটা সোডিয়াম হচ্ছে বাইরে চলে গেল আর দুইটা পটাশিয়াম ভেতরে ঢুকলো। এখন একটা আমার কথা বলো, ইম্পর্টেন্ট জিনিস। পটাশিয়াম ভেতরে বেশি ছিল, সোডিয়াম বাইরে বেশি ছিল। আচ্ছা আমরা কি এই জিনিসটা এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে করতেছি কিনা? অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে তো নর্মালি যাবে, লিকিড চ্যানেল দিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে যদি যাইতে চায় তাহলে অবশ্যই শক্তি লাগবে। কথা বুঝে গেছে? অবশ্যই যে কোনো একটা ফোর্স লাগবে যে হচ্ছে তারে নিয়ে যেতে পারবে। নর্মালি কিন্তু চাইতে পারবে না, তাই তো? তো যদি সেটাই হয় তাহলে হচ্ছে এই সাইকেলটা চলতে থাকবে। এখন তো একটা জিনিস দেখো, তিনটা করে পজিটিভ বাইরে চলে যাচ্ছে, দুইটা করে পজিটিভ ঢুকতেছে, তো ল্যাকিং থাকতেছে একটা করে মোটামুটি, যদি আমি বলি আর কি নর্মাল ভাষায়। তো এভাবে যদি থাকে তো থাকতে থাকতে একটা সময় দেখা যাবে যে সাইকেলটা অনেকবার কন্টিনিউ করতে 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 রেস্টিংয়ে -4 মিলিভোল্ট পাওয়া যাবে। ঠিক মেজার করলে -4 মিলিভোল্ট পাওয়া যাবে। আবারও বলি, নর্মালি অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে যাওয়ার কথা ছিল যদি হচ্ছে এই লিকি চ্যানেল দিয়ে যাইতো, কিন্তু এখানে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে কিন্তু আমি পাঠাচ্ছি একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। আচ্ছা এটার ভেতরে তিনটা হাতের মতো আছে, বাইরে দুইটা হাত দিয়ে দুইটা পটাশিয়ামরে ধরছে, ভিতরে তিনটা সোডিয়ামরে ধরছে, আবার একটা এটিপি বাইন্ডিং সাইট আছে, এটিপি আবার এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট হয়েছে। তো সেখান থেকে শক্তি তৈরি হয়েছে, এই শক্তি হচ্ছে গিয়া এই জিনিসটাকে ট্রান্সপোর্টারটাকে ঘুরাই দিছে। তো ঘুরায় কি হয়েছে, আমার সোডিয়াম তিনটা বাইরে চলে গেছে, পটাশিয়াম দুইটা ভিতরে ঢুকছে। আচ্ছা এইভাবে -94। আচ্ছা যদি হচ্ছে -86 আর -4 মিলিভোল্ট, এই দুইটা একসাথে করে কত হবে বলো তো? -90 মিলিভোল্ট। এই হচ্ছে আমার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। কীভাবে -90 মিলিভোল্ট হয় এটা আমি বললাম। আচ্ছা এইগুলো হচ্ছে তোমরা একটু দেখে নিও, হ্যাঁ গাইডে ছিল। আচ্ছা তো এখন অ্যাকশন পটেনশিয়াল আমরা শিখতেছি, তাই না? ওকে, অ্যাকশন পটেনশিয়ালের ফার্স্ট, আচ্ছা এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা ফার্স্টে হচ্ছে যদি বলি এটা হচ্ছে রেস্টিং স্টেজ, এই যে এই স্টেজটাকে বলা হচ্ছে রেস্টিং স্টেজ। আচ্ছা এটা তো ভোল্টেজ, তাই না? ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমার ভোল্টেজ, অ্যাক্সিসে হচ্ছে টাইম। এর প্রেজেন্সে যদি আমরা হচ্ছে দেখি তাহলে অ্যাকশন পটেনশিয়াল আমরা পাচ্ছি। তো এখানে হচ্ছে -90 মিলিভোল্ট লার্জনার ফাইবারে রেস্টিংয়ে থাকে। আর -90 কেমনে তৈরি হয়েছে আমরা শিখছি। এটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে -65 মিলিভোল্ট, মোটামুটি -55 টু সামথিং মোর, -65 বলা যায়। তো এটা হচ্ছে আমার থ্রেশহোল্ড লেভেল বলে আর কি। থ্রেশহোল্ড লেভেল কী জিনিস আমরা শিখবো, আমরা অবশ্যই শিখবো। আগে হচ্ছে বিষয়গুলো, স্টেজগুলো একটু জানার চেষ্টা করি। রেস্টিং স্টেজ, আচ্ছা এই রেস্টিং স্টেজে, আচ্ছা কোথায় গেল,
আচ্ছা আচ্ছা, এখানে কিছু ব্যাখ্যা করছি। রেস্টিং স্টেজে মেমব্রেন পটেনশিয়াল -90 মিলিভোল্ট, এটা হচ্ছে তোমার রিটেনে লেখার জন্য এভাবে লিখবে আর কি। আচ্ছা, আরেকটা আছে কি ডিপোলারাইজেশন, আরেকটা হচ্ছে রিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, থ্রেশহোল্ড লেভেল। আচ্ছা, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি একটু আস্তে আস্তে। তো যদি দেখি যে হচ্ছে আমাদের এই -90 মিলিভোল্টে, আচ্ছা একটা কথা আছে, এক ধরনের চ্যানেল আছে যেটা বলে হচ্ছে আমার ভোল্টেজ গেটেড চ্যানেল, ঠিক আছে? আচ্ছা, ওকে। এই সেলের মধ্যে ভোল্টেজ গেটেড চ্যানেল মানে ভোল্টেজের ডিফারেন্সের জন্য যেই চ্যানেলগুলো ওপেন হয় বা গ্লোজ হয় সেটাকে তো ভোল্টেজ গেটেড চ্যানেল বলে। তো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল, ক্যালসিয়াম চ্যানেলও আছে। আচ্ছা, তো আমরা একটু জিনিসটা বুঝি। যখন রেস্টিং স্টেজে থাকে -90 মিলিভোল্ট, হ্যাঁ, তখন হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল খোলা শুরু হয়, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল খোলা শুরু হয়, এটা অনেকের মতে। আবার হচ্ছে এইখানে লিকি চ্যানেল দিয়েও কিছু কাজ করে। আমি একটু বিষয়টা হচ্ছে এক্সপ্লেন করি। যেমন হচ্ছে কোনো স্যার বলবে যে হচ্ছে -90 মিলিভোল্ট থেকে থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত পৌঁছায় হচ্ছে আমার কি আর লিকি চ্যানেল। আচ্ছা, বিষয়টা একটু একটু জাস্ট দেখি। এটা হচ্ছে মনে করো যে লার্জ নার্ভ ফাইবার, ঠিক আছে? ওকে, তো এই লার্জ নার্ভ ফাইবারে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল খোলা শুরু হয়েছে মনে করো -90তেই, ঠিক আছে? -90 মিলিভোল্টেই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল খোলা শুরু হয়েছে। এই মাঝখান থেকে খুলছে, একটা চ্যানেল খুলছে, ওপেন হয়েছে। সোডিয়াম তাহলে কি করছে তোমার? সোডিয়াম ভেতরে ঢুকছে, সোডিয়াম ভেতরে ঢুকছে না? তাহলে ভিতরে পজিটিভ হয়েছে, বাইরে নেগেটিভ, ভেতরে পজিটিভ, বাইরে নেগেটিভ। ওকে, তো -90 থেকে আস্তে 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 হচ্ছে তোমার -65 এইটা আচ্ছা, -65 কেন হইতেছে? তো তোমার পজিটিভ যদি ভিতরে ঢুকে তাহলে হচ্ছে নেগেটিভ আস্তে আস্তে কমবে, তাই না? নেগেটিভ কমলে তো -65 হয়েছে। আচ্ছা, এই -65 যখন হয়েছে তখন সবগুলা চ্যানেল একসাথে খুলে আস্তে আস্তে চ্যানেল খুলতেছে। -90 থেকে যত যত উপরে উঠতেছে তত চ্যানেল খুলতেছে এদিকে, হ্যাঁ, এটাকে বলে প্রোপাগেশন। আসতে আমরা শিখবো পরে। হ্যাঁ, দুই দিকেই চ্যানেল খুলতেছে। কি চ্যানেল? ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল খুলতেছে, চ্যানেল খুলতেছে দুই দিকে, চ্যানেল খুলতে খুলতে দুই ডিরেকশনে চ্যানেল খুলতেছে। ওকে, চ্যানেল খুলে 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 আমার নিয়ে গেছে -65-এ। যখন দেখবো তখন দেখবো যে সবগুলো চ্যানেল খুলে গেছে, সবগুলো চ্যানেলই মোটামুটি খুলে গেছে। -65, কথা বোঝা গেছে আমার? -65-এ সবগুলো চ্যানেল খুলে গেছে। তখন র্যাপিডলি সোডিয়াম সব দিক দিয়ে ভেতরে ঢুকতেছে কিন্তু, তাই না? খুব তাড়াতাড়ি সোডিয়াম ভেতরে ঢুকবে। তো সোডিয়াম যদি ভেতরে ঢুকে, তাহলে হচ্ছে তুমি আমার বলো, সোডিয়াম যদি ভেতরে ঢুকে তাহলে ভোল্টেজ কি নেগেটিভ থাকবে না পজিটিভ হবে? আস্তে আস্তে পজিটিভের দিকে যাবে, তাই তো? এই পজিটিভের দিকে যাওয়াকে বলা হচ্ছে ডিপোলারাইজেশন। এই যে এই স্টেজটাকে বলা হচ্ছে ডিপোলারাইজেশন, ঠিক আছে? এই স্টেজটাকে বলা হচ্ছে ডিপোলারাইজেশন। কেন হচ্ছে? ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেনিংয়ের জন্য। আচ্ছা, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল যদি খুলে তাহলে সোডিয়াম ভেতরে প্রবেশ করবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে আমার এই ভোল্টেজ টা আমি পাচ্ছি। আচ্ছা, তো হচ্ছে আমি যদি দেখি যে এখানে আস্তে 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 এই যে জিরোর কাছাকাছি চলে আসবে, তাই তো? এই জিরোকে ক্রস করে যতটুকু অংশ সর্বোচ্চ পরিমাণ যাবে এটাকে বলা হচ্ছে ওভারশুট। কি বলে? ওভারশুট। জিরোকে ক্রস করে যতটুকু অংশ যাবে ডিপোলারাইজেশন সেটাকে বলা হচ্ছে ওভারশুট। আচ্ছা, এই জিনিসটা -90 থেকে +35 পর্যন্ত, ঠিক আছে? 0 থেকে +35 পর্যন্ত সর্বোচ্চ আর কি। লার্জ নার্ভ ফাইবারের ক্ষেত্রে আমি কথাটা বলতেছি +35 পর্যন্ত। তাহলে 0-র উপরে +35 পর্যন্ত এই অংশটাকে কি বলতেছি আমি? ওভারশুট বলতেছি। কোন চ্যানেল? ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। আচ্ছা, তো এখন এই +35-এ যখন আসে তখন যেটা হয়, তখন হয় হচ্ছে আমার এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা ক্লোজ হয়ে যায়। ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা কি হয়ে যায়? ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা আমার ক্লোজ হয়ে যায়। যদি ক্লোজ হয়ে যায়, আচ্ছা আচ্ছা, তো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ক্লোজ হয়েছে আর সাথে খুলে হচ্ছে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল খুলে। মনে করো যে এটা ছিল ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল,
ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, মানে ভোল্টেজের ডিফারেন্সের জন্য চ্যানেলগুলো খুলছে, তাই তো? আচ্ছা, এইগুলা ক্লোজ হয়ে যায়, ক্লোজ ক্লোজ খুলে হচ্ছে মনে করো পটাশিয়াম চ্যানেল খুলে, এই ধরো পটাশিয়াম চ্যানেল, ঠিক আছে, এই পটাশিয়াম চ্যানেল খুলে। আচ্ছা, যদি পটাশিয়াম চ্যানেল খুলে তাহলে পটাশিয়াম কি করবে? পটাশিয়াম কি ভেতরে ঢুকবে না বাইরে যাবে? পটাশিয়াম আমরা আগেই দেখছি পটাশিয়াম ভেতরে বেশি ছিল, পটাশিয়াম তখন বাইরে যাবে, পটাশিয়াম বাইরে যাবে। আচ্ছা, যদি পটাশিয়াম বাইরে যায় তাহলে হচ্ছে পজিটিভ থেকে যাবে কোন দিকে? পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে না? মানে যদি হচ্ছে পজিটিভ বাইরে চলে যায়, পজিটিভ যদি বাইরে চলে যায়, পজিটিভ যদি বাইরে চলে যায় তাহলে ভেতরে কি নেগেটিভিটি তৈরি হবে না? এগুলো তো আমি বাচ্চাকালে শিখে আসছি। ওকে, তো ভেতরে নেগেটিভিটি তৈরি হবে, এই নেগেটিভিটি তৈরি হয় এটাই তো দেখাইছে এখানে, এটাকে বলা হচ্ছে রিপোলারাইজেশন। কি বলে? রিপোলারাইজেশন বলে এটাকে। আচ্ছা, এই রিপোলারাইজেশন টাইমে আমার কোন চ্যানেল? ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল ওপেন। আচ্ছা, এই ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল কতক্ষণ পর্যন্ত? আমার এই -90 পর্যন্ত। -90তে যায় কিন্তু ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল ক্লোজ হয়ে যাবে। কথাটা মনে রাখো, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল -90 দিকে ক্লোজ হয়ে যাবে, পরবর্তীতে আবার অ্যাকশন পটেনশিয়াল ট্রিগার করবে। আচ্ছা, এখন একটা জিনিস বলি, কিছু কিছু স্যার বলবে যে হচ্ছে এই যে থ্রেশোল্ড লেভেল, এই থ্রেশোল্ড লেভেল পর্যন্ত নিয়ে যায় কোন চ্যানেল? ওনারা কিন্তু হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল -90তে খোলে, কিন্তু তারপরেও ওনারা বলবে যে হচ্ছে এই থ্রেশোল্ড লেভেল পর্যন্ত নিয়ে যায় কোন চ্যানেল? তো তাদের ক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে স্যার এক্ষেত্রে স্যার লিকি চ্যানেল, মানে 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 হলো সোডিয়াম লিকি চ্যানেল। সোডিয়াম লিকি চ্যানেল দিয়ে সোডিয়াম ভেতরে ঢুকবে, সোডিয়াম ভেতরে ঢুকে থ্রেশোল্ড পর্যন্ত নিয়ে যাবে, সেখান থেকে অ্যাকশন পটেনশিয়াল ট্রিগার করবে। অ্যাকচুয়াল চিন্তা করো, এই গ্রাফটা যদি দেখি আমি, এই গ্রাফটা এখান থেকে এটুক পর্যন্ত কিন্তু আস্তে আস্তে, আর যখন হচ্ছে তোমার থ্রেশোল্ডে আসছে র্যাপিডলি বাড়ছে। তো আমরা র্যাপিডলি কেন হয়েছে? সবগুলো চ্যানেল খুলে গেছিল, এই জন্য র্যাপিডলি হয়েছে, আমরা কিন্তু এই জিনিসটা শিখছি। কিন্তু কোনো স্যার যদি তোমার জিজ্ঞেস করে যে থ্রেশোল্ড পর্যন্ত কে আনে, তাহলে মোটামুটি স্যারে বলবা যে স্যার এই লিকি চ্যানেলের জন্য, ঠিক আছে? এই জিনিসটা যেন মনে থাকে। ওকে, তাহলে হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলের জন্য আমার কী হয়? ডিপোলারাইজেশন হয়। ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলের জন্য রিপোলারাইজেশন হয়, পটাশিয়াম বাইরে চলে যায়, হচ্ছে তোমার আবার পজিটিভ থেকে নেগেটিভিটির দিকে আসতেছে, কিন্তু পজিটিভ থেকে নেগেটিভিটির দিকে আসতেছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি কি পাচ্ছি? সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা -90তে যায় ক্লোজ হয়ে যাচ্ছে। ওকে, পরবর্তীতে আবার নেক্সট অ্যাকশন পটেনশিয়াল ট্রিগার করতেছে। বিষয়টা এইভাবেই চলতে থাকবে সার্কেল আকারে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তোমরা একটু রিটেনে লেখার জন্য তোমাদের নিজেদের মতো করে তোমরা দেখে নিবা যে মেমব্রেন এই যে রেস্টিং স্টেজে ডিপোলারাইজেশন কী হয়? ডিপোলারাইজেশন হচ্ছে মেমব্রেন সাডেনলি, আমার হাতে লেখা খুব বাজে, সরি। তো membrane suddenly become permeable to sodium ion. Huge amount of sodium ion diffuses into the interior of the cell through the voltage gated sodium channel. ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে? ড্র দ্য মেমব্রেন পটেনশিয়াল টুয়ার্ডস পজিটিভিটি +35 পর্যন্ত, ওভারশুট কত? 0 থেকে +35, এরকম জিনিসটা। রিপোলারাইজেশন আফটার থাউজেন্ডস অফ এ সেকেন্ড, এগুলো একটু দেখে নিবা জাস্ট নিজেদের জন্য। আচ্ছা, এই যে ছিল হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, আমরা ওইটা কাকড়া দিয়ে বুঝাইছি না? আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু সহজে বুঝছি, কিন্তু পরীক্ষার খাতার মধ্যে চিত্র আঁকলে কিন্তু এই চিত্রটা দিতে হবে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। এখন তোমরা খুব ভালো মতোই জানো যে হচ্ছে ভেতরে 3টা সোডিয়াম, বাইরে 2টা পটাশিয়াম ধরার জন্য হাত রয়েছে। 3টা সোডিয়াম হচ্ছে ভেতর থেকে বাইরে যায়, 2টা পটাশিয়াম বাইরে থেকে ভেতরে ঢুকে, এটিপি হচ্ছে ভেতরের দিকে বাইন্ড করে, এটিপি তৈরি হয়, শক্তি তৈরি হয়, তাই না? পরে হচ্ছে এই 3টা সোডিয়াম বাইরে যায়, 2টা পটাশিয়াম ভেতরে ঢোকে। এই চিত্র যদি আসে তাহলে অবশ্যই এটা দিবা। আর হচ্ছে এই ভ্যালুগুলো তোমরা মোটামুটি জানার কথা। সোডিয়াম আউটসাইডে 142 মিলিভোল্ট, সোডিয়াম ইনসাইড কত? 14 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। পটাশিয়াম আউটসাইড কত? 4 মিলি ইকুইভ্যালেন্ট, পটাশিয়াম ইনসাইড 140। আমরা মোটামুটি এগুলো শিখছি। ওকে, আচ্ছা, এই যে যেটা হচ্ছে আমাদের এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কেমনে তৈরি হয়েছিল, এটা আমরা মোটামুটি কিন্তু শিখছি, তাই না? তো পটাশিয়াম বেশি পারমিয়েবল, এটার জন্য হচ্ছে তোমার এই পটাশিয়াম বেশি বাইরে যাচ্ছে। এমনিতে নাটস পটেনশিয়াল +61 সোডিয়ামের, পটাশিয়ামের -94, কিন্তু দুইটা মিলে -86 কেন হয়েছে? কারণ পটাশিয়াম পারমিয়েবল বেশি, 100 টাইমস পারমিয়েবল, তাই তো? তো এটার জন্য হচ্ছে -86। তারপর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের মাধ্যমে 4, তো এই সব মিলে হিসাব করলে আমি -90 পাচ্ছি। জিনিসটা কিন্তু এরকমই, তাই তো? ওকে, এই সেই জিনিস, হ্যাঁ। এইটা দিয়ে যদি আমি চিন্তা করি যে ইলেকট্রোড, এই যে এটা দিয়ে যদি আমি হচ্ছে হিসাব মেজার করে দেখি, তাহলে হচ্ছে যে এইখানে রিডিং উঠবে, এতে দেখবো যে কত আসছে, যে -90 বলতেছি,
হ্যাঁ, +61 বলতেছে, এটা দিয়ে বোঝা যাবে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, তোমার এই যে চ্যানেলটা দেখো, এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, এই -90-তে খোলা শুরু হয়, কথা বোঝা গেছে? -90 থেকে +35 পর্যন্ত এটা খোলা থাকে। হ্যাঁ, তোমার হলো +35-এ গিয়া এই চ্যানেল কিন্তু ক্লোজ হয়ে যায়। এই দেখো ক্লোজ, খোলা, দেখছো? এই চ্যানেল এদিক দিয়ে বন্ধ হয়ে গেছে +35-এর উপরে গিয়া। আচ্ছা, +35-এ কোন চ্যানেল খুলছে? পটাশিয়াম চ্যানেল খুলছে, দেখছো? এই যে পটাশিয়াম চ্যানেল খুলছে। পটাশিয়াম কখন ক্লোজ হয়েছে? -90-তে ক্লোজ হয়েছে। ওকে, মোটামুটি আমরা এগুলো শিখলাম। ওকে, আচ্ছা, এখন কয়েকটা একটু টার্মিনোলজি যদি হালকা করে নিজেদের একটু জানে নেওয়ার চেষ্টা করি। যেমন হচ্ছে থ্রেশহোল্ড পটেনশিয়াল, জিনিসটা কি? থ্রেশহোল্ড পটেনশিয়াল, ইট ইজ দ্য ভোল্টেজ হুইচ ডেভেলপস অ্যাকশন পটেনশিয়াল। থ্রেশহোল্ড পটেনশিয়াল বুঝছি, হ্যাঁ, বুঝার তো কথা। কারণ হলো যে ওই যে আমরা দেখে আসছিলাম যে -65 -65 মিলিভোল্টে অ্যাকশন পটেনশিয়াল ট্রিগার করছিল, ঠিক না? এটা ছিল সেই ভোল্টেজ। ওকে, থ্রেশহোল্ড পটেনশিয়াল। ওকে, আর হচ্ছে আরেকটা জিনিস আমাদের একটু জানা দরকার আছে, প্ল্যাটো কি, হাইপার পোলারাইজেশন কি, অ্যাকশন পটেনশিয়ালের গ্রাফ থেকে আমরা শিখবো। প্ল্যাটো জিনিসটা কি? প্ল্যাটো হচ্ছে তোমার প্রোলঙ্গেশন অফ দ্য ডিপোলারাইজেশন, এটাকে বলা হচ্ছে প্ল্যাটো। ওকে, এই প্ল্যাটো ফেজটা আমরা পাই মোটামুটি হচ্ছে হার্ট মাসেলে। এই হার্ট মাসেলে প্ল্যাটো ফেজ হচ্ছে মোটামুটি 0.2 to 0.3 সেকেন্ড লাস্টিং হয় আর কি। আচ্ছা, কেন দরকার প্ল্যাটোর? এটা জানি, তারপরে প্ল্যাটো কেমনে হয় এটা বুঝতেছি। কারণ হচ্ছে তোমার প্রোলং ওপেনিং অফ দ্য ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল। আচ্ছা, জিনিসটা বুঝাবো। স্লো ওপেনিং অফ দ্য ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল, ইম্পর্টেন্সটা কী দরকার? কারণ হচ্ছে প্রপার কন্ট্রাকশন অফ দ্য হার্ট মাসেল। দেখা যাবে যে হচ্ছে যদি তুমি এই টাইমটা না দাও তাহলে দেখা যাবে যে ইমপ্রপার কন্ট্রাক্ট করবে। এট্রিয়া কন্ট্রাক্ট করলো, কন্ট্রাক্ট করা অবস্থায় ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে দিল, মানে মনে করো যে ঠিকমতো ফিলিংও হবে না, ঠিকমতো হচ্ছে তোমার ইয়াও হবে না, ইজেকশনও হবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে হার্টের কন্ট্রাকশনটা ইমপ্রপার হবে, ঠিকমতো তুমি হার্টের কন্ট্রাক্টিলিটি পাবা না। আচ্ছা, তো ঠিকমতো তুমি তখন প্ল্যাটো পাম্প করতে পারবে না হার্ট। আচ্ছা, এখন যদি দেখি যে প্ল্যাটোটা কেন হয়। আচ্ছা, প্ল্যাটো হওয়ার কারণ হচ্ছে প্রোলং ওপেনিং অফ দ্য ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল। আচ্ছা, ক্যালসিয়াম চ্যানেল ওপেন থাকে। আচ্ছা, এখন একটা জিনিস বলি তোমার, এটা ছিল হচ্ছে তোমার হার্টের এই অ্যাকশন পটেনশিয়াল আর কি। হ্যাঁ, এই -90 থেকে এটা ছিল রেস্টিং থেকে পরে হচ্ছে তোমার এই যে এখান থেকে এটা হচ্ছে ডিপোলারাইজেশন, ফেজ 0 ডিপোলারাইজেশন। আচ্ছা, এখন দেখো এইটা হচ্ছে প্ল্যাটো ফেজ। আচ্ছা, কেন হয়েছে প্ল্যাটো ফেজ? আচ্ছা, ডিপোলারাইজেশন তো র্যাপিডলি উঠছে, এই জিনিসটাও র্যাপিডলি নেমে যাওয়ার কথা ছিল না? হয় নাই, কেন হয়নি? কারণ হলো তোমার এইখানে যে আমার যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা খুলছিল, এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল এখানে ক্লোজ হইছে, কিন্তু 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 দেখা যায় যে প্রোলং ওপেনিং অফ দ্য এখানে আবার ক্যালসিয়াম চ্যানেল ওপেনিং হয়ে যায়, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায় এই টাইমটাতে। পটাশিয়াম চ্যানেলও এখানে খোলে, কিন্তু এখানে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়। সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে হচ্ছে তোমার এই ক্যালসিয়ামও ভেতরে ঢুকতে থাকে, পটাশিয়াম বাইরে যেতে থাকে। তো পটাশিয়াম বাইরে যায় যতটুক নেগেটিভ তৈরি করতে পারতো পজিটিভ ভিতরে ঢোকার জন্য, তার সে ততটুক নেগেটিভ মানে নিচের দিকে ততটুক নিতে পারে না। তো সেই জন্যে হচ্ছে তোমার এই গ্রাফটা একটু এইরকম হয়ে যায়, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার সেই প্ল্যাটো ফেজ। আর প্ল্যাটো ফেজ আমরা হার্টে এই কার্ডিওভাস্কুলার ফিজিওলজিতে আমরা আরও ভালো করে শিখবো। আপাতত এইটুক জানলে আমাদের হবে। আচ্ছা, রিফ্র্যাক্টরি পিরিয়ড, এই জিনিসটা কি ভাই? রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে, ইট ইজ দ্য পিরিয়ড অফ অ্যাকশন পটেনশিয়াল ডিউরিং হুইচ অ্যান এক্সাইটেবল টিস্যু ইজ রিফ্র্যাক্টরি টু রিস্টিমুলাস। জিনিসটা কি বুঝি নাই, আরেকটু বুঝবো। আচ্ছা, এটা দুই ধরনের আছে, অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড, আরেকটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। একটু বুঝে লই। অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে হচ্ছে তোমার এই যে এটা ছিল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, তাই না? এই রেস্টিং থেকে এই যে থ্রেশহোল্ড পর্যন্ত ট্রিগার করছো, থ্রেশহোল্ড থেকে অ্যাকশন পটেনশিয়াল ট্রিগার হয়েছে। তারপরে হচ্ছে তোমার এই যে রিপোলারাইজেশন শুরু হয়েছে, রিপোলারাইজেশনের 1/3 পর্যন্ত সময়টাকে বলে হচ্ছে তোমার অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি। তার মানে এই যে থ্রেশহোল্ড থেকে 1/3 অফ রিপোলারাইজেশন সময়টাকে কি বলে? অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড। এইটাতে তুমি যত বড় স্টিমুলাসই দাও না কেন, যত স্ট্রং স্টিমুলাসই দাও না কেন, এটা কোনো ধরনের রেসপন্স করবে না, কোনো ধরনের অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে না। আচ্ছা, তোমার হলো এই যে 1/3 অফ রিপোলারাইজেশন থেকে -90 পর্যন্ত হলো রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড বলে আর কি, ঠিক আছে? এই রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড সময়ে যদি তুমি একটু স্ট্রং স্টিমুলাস দাও, তাহলে হচ্ছে একটা
একটা অ্যাকশন পটেনশিয়াল আবার ট্রিগার করবে, যে এরকমভাবে একটা অ্যাকশন পটেনশিয়াল আবার ট্রিগার করবে। কথা বুঝছো? যদিও গ্রাফটা খুবই বাজে হয়েছে, বুঝে নাও। অ্যাকশন পটেনশিয়াল রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ডে যদি আমি স্টিমুলাস দেই, গ্রেটার স্টিমুলাস দিই, সাবমিনিমাল দিলে তো হবে না, গ্রেটার সাবমিনিমাল কম দিলেও হবে না। গ্রেটার স্টিমুলাস যদি দেই তাহলে রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ডে আমি কি রেসপন্স পাবো, কিন্তু অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ডে তুমি যত বড় স্টিমুলাস দাও কোনো ধরনের রেসপন্স তুমি পাবা না। হাইপার পোলারাইজেশন জিনিসটা কি? হাইপার পোলারাইজেশন হচ্ছে জেনারেশন অফ নিউ অ্যাকশন পটেনশিয়াল ডিলে সামটাইমস আফটার কমপ্লিশন অফ দ্য রিপোলারাইজেশন। জিনিসটা কি একটু বুঝি। তোমার ধরো এমন একটা সেল, এমন একটা সেল যে হচ্ছে পটাশিয়ামের জন্য খুব একটু বেশি পারমিয়েবল আর কি, বুঝছো? হচ্ছে বাইরে যায়, আচ্ছা যাই হোক। তো হচ্ছে তোমার ধরো বাইরে যাওয়ার জন্য যতটুক নেগেটিভ তৈরি হওয়ার কথা ছিল তার চাইতেও আরেকটু বেশি নেগেটিভিটি তৈরি হচ্ছে কিন্তু, তাই না? আচ্ছা, যদি এই যে সামওয়্যার এইটুক অংশটা, এই যে এইটুক অংশটাকে আমরা বলছিলাম হচ্ছে তোমার এই হাইপার পোলারাইজেশনের ফেজটা আমরা মোটামুটি মনে হয় বুঝছি, তাই না? হাইপার পোলারাইজেশন মানে কি? বেশি কন্ডাক্টেন্স পটাশিয়ামের প্রতি, তাহলে বেশি পটাশিয়াম বাইরে চলে যাচ্ছে, নেগেটিভিটির চেয়ে তো আরেকটু নিচে চলে যাচ্ছে গ্রাফটা, সেটাই হচ্ছে হাইপার পোলারাইজেশন। আচ্ছা, আরও কয়েকটা জিনিস একটু টার্মিনোলজি আমরা শিখবো, যেমন হচ্ছে সল্টেটরি কন্ডাকশন জিনিসটা কি? এইটা হচ্ছে অনেক স্যার পড়ায় সলিডারি কন্ডাকশন। আচ্ছা, জিনিসটা আমি একটু বলে দিই আর কি। কন্ডাকশন অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল ইন মাইলিনেটেড নার্ভ ফাইবার অকার্স ফ্রম ওয়ান রেনভিয়ার নোড টু অ্যানাদার ইন এ জাম্পিং ম্যানার। জিনিসটা কি? তোমার হলো এই যে সেই হচ্ছে মাইলিন শেড, তাই না? নার্ভ ফাইবার, এটা ধরো এটাই নার্ভ ফাইবার ব্যাককুল, এটাই নার্ভ ফাইবার, ঠিক আছে? তো নার্ভ ফাইবার এইগুলো হচ্ছে মাইলিন শেড। তো মাইলিন শেডের এখানে হচ্ছে রেনভিয়ার নোড, এক রেনভিয়ার নোড থেকে ভেতরে আরেক রেনভিয়ার নোডে হচ্ছে তোমার জাম্পিং ম্যানারে এইভাবে অ্যাকশন পটেনশিয়াল ট্রাভেল করতেছে জাম্পিং ম্যানারে, দেখো এই যে ঠিক আছে, এভাবে অ্যাকশন পটেনশিয়াল ট্রাভেল করে। এইটাকে হচ্ছে আমরা কি বলতেছি? সলিডারি কন্ডাকশন। ওকে, মোটামুটি আমরা বোঝা যাওয়ার কথা, এটাতে আর কিছু লাগবে না। ও আচ্ছা, আমি তো অ্যাকশন পটেনশিয়ালের ডেফিনেশনই বলি নাই। আচ্ছা, সমস্যা নাই, এখন পারবো আশা করি। সাডেন অ্যান্ড র্যাপিড, কেন বলি না এখন বুঝবা। সাডেন অ্যান্ড র্যাপিড চেঞ্জ, sudden and rapid change in the membrane potential from its normal resting negative stage towards positivity and then almost equally back again to its normal resting stage is called action potential. আমি কি বুঝছি? বুঝার তো কথা রে। এই যে দেখো কি ছিল, এই যে অ্যাকশন পটেনশিয়ালের গ্রাফটা, sudden and rapid change in the membrane potential from its normal resting stage towards positivity, is a positivity, and then almost equally back again towards negative stage. Almost equally back again করছে তো back, towards normal resting stage is called action potential. এই ছিল আমাদের অ্যাকশন পটেনশিয়াল। ও আচ্ছা, আরেকটু রয়েছে প্রোপাগেশন অফ অ্যাকশন পটেনশিয়াল। আচ্ছা, প্রোপাগেশন অফ অ্যাকশন পটেনশিয়াল এই জিনিসটা কিন্তু আমরা মোটামুটি বোঝা যাওয়ার কথা, তাও আর একটু বলে দিই। when a strong enough stimuli is applied to an excitable membrane it will travel to all along the membrane from the point it was originated. একটু জিনিসটা বুঝি। প্রোপাগেশন অফ অ্যাকশন পটেনশিয়াল এই ছবিটা খুব ভালো। তোমার ধরো প্রথমে এই পয়েন্টে স্টিমুলাস দিছো না, স্টিমুলাস দেওয়ার পরে এই পয়েন্ট থেকে রেসপন্স মানে অ্যাকশন পটেনশিয়াল ট্রাভেল করা শুরু করছে। দেখো এইখানে যে পজিটিভিটি, ঠিক আছে, এখানে পজিটিভ মানে কি? সোডিয়াম ভেতরে ঢুকছে, তাই তো অ্যাকশন পটেনশিয়াল ট্রাভেল করতেছে, কিন্তু বাইরে নেগেটিভ হয়েছে। এরকমভাবে পরেরটাতে চিন্তা করো, দেখো আরও দুইটা, মানে দুই ডিরেকশনে মুভ করে, কথা বোঝা গেছে? প্রোপাগেশন কিন্তু এক দিক থেকে এইভাবে কিন্তু অ্যাকশন পটেনশিয়াল ট্রাভেল করে না, অ্যাকশন পটেনশিয়াল একই সাথে দুই দিকে মুভ করে, এটাই হচ্ছে প্রোপাগেশন অফ অ্যাকশন পটেনশিয়াল। আশা করি বুঝার কথা ইনশাআল্লাহ। এটাই ছিল আজকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।